আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে ট্রাম্পের পরিকল্পনা। ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানলেও এখনই হত্যা নয় মন্তব্য। ইরানে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার, দেশে ফিরতে চাইলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদে আস্থা ভোট অর্থ বিল ছাড়া নিজ দলের বিপক্ষে এমপিদের ভোট দেওয়ায় ঐকমত্য, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা। লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে বিএনপির আহ্বান, রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি সম্মান রাখার তাগিদ। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন আসরে বাংলাদেশের লড়াকু শুরু, গল টেস্টের প্রথম দিন শান্ত ও মুশফিকের সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইরান ইসরায়েল সংঘাতময় পরিস্থিতির ষষ্ঠ দিনেও হামলা পাল্টা হামলা চালাচ্ছে দুপক্ষ। ইসরায়েলের বিমান ঘাঁটি এবং সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। ইরানের ১২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থাপনার পাশাপাশি একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। পাশাপাশি ইরানের পশ্চিমাঞ্চলে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানলেও এখনই হত্যা নয় মন্তব্য করেছেন তিনি। শাকির আদনানের রিপোর্ট। দিন যত যাচ্ছে তত বেশি সংঘাতময় হয়ে উঠছে ইরান ইসরায়েল পরিস্থিতি। সবশেষ ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করেও হামলার দাবি করেছে তেহরান। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান এবার নতুন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের ১২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থাপনার পাশাপাশি একাধিক সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এসব হামলায় ইরানের আরও এক শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি ইরানের পশ্চিমাঞ্চলে একযোগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এছাড়া রাজধানী তেহরানেও তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা থাকলেও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এই ব্যাপারে এখনো পূর্ণ ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে। দুপক্ষের সংঘাতময় পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করা হলেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে ইঙ্গিত করে আনকন্ডিশনাল সারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি সংঘাতে জড়ানোর ঘোষণা না দিলেও তিনি বলেছেন, আমরা এখন ইরানের আকাশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি। পৃথক এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন। আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই হত্যা নয় মন্তব্য করেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন ক্রেমলিনের এক মুখপাত্র। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন, সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়।
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন জানান চীনা প্রেসিডেন্ট। শাকের আদনান, চ্যানেল আই। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ভয়াবহ উল্লেখ করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন, তাদের নিরাপদ রাখার সব ব্যবস্থা নেওয়া হবে। যারা দেশে ফিরতে চায় তাদের জন্য ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক না হওয়ার প্রশ্নে সচিব জানান, সম্পর্কের তিক্ততা বাড়াতে চায় না বলেই বিষয়টি ঘাটতে চাইছে না ঢাকা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরান ইসরায়েলে চলছে যুদ্ধাবস্থা। প্রায়শই লক্ষ্যবস্তু হচ্ছে ইরানের অবকাঠামো। জীবন যাচ্ছে বেসামরিক মানুষের। এই অবস্থায় তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তায় উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে বিশেষ করে তেহরানে যেমন যায় বাংলাদেশিরা আছে, তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছে। পর্যটক, শিক্ষার্থী, চাকরিজীবী এবং ব্যবসায়ী মিলিয়ে ইরানে ২,০০০-এর মতো বাংলাদেশি আছেন উল্লেখ করে এই কূটনীতিক জানান, তেহরানে থাকা ৪০০ বাংলাদেশিদের মধ্যে ১০০ জন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের কাছ থেকে আমরা কোনো পয়সাও নিচ্ছি না। তাদের বাসস্থান, তাদের খাওয়ার ব্যবস্থা এবং তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া, এবং পরবর্তীতে যদি তারা ল্যান্ড রুটে চলে যেতে চায় তাহলে গাড়ি ভাড়া করে ল্যান্ড রুটে তারা যে ডেস্টিনেশনে চলে যেতে চায়, যদি এদিকে পাকিস্তানে আসতে চায় তাহলে আমরা তাদেরকে পাকিস্তানে পৌঁছে দেবো, যদি ওদিকে টার্কিতে যেতে চায় তাহলে আমরা টার্কিকে পৌঁছে দেবো। আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি। লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক না হওয়ার ব্যাখ্যাও দেন সচিব। যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসেবে আপগ্রেড করেছে। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। দুই শীর্ষ নেতার বৈঠক না হলেও সফর সফল হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংবিধানের ৭০ অনুচ্ছেদে আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া অন্যান্য বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা। এ বিষয়ে একমত হয়েছে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যৌক্তিকতা নেই উল্লেখ করে সিপিবি, গণফোরাম, বাসদ ও জাসদ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। মঙ্গলবারের আলোচনায় জামাতে ইসলামী অংশ নেয়নি। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে ঈদের আগে শুরু হওয়া দ্বিতীয় দফার অসমাপ্ত বিষয়গুলো নিয়ে শুরু হয় মঙ্গলবারের আলোচনা। সকালে আলোচ্য সূচিতে ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ। সংবিধানের ৭০ অনুচ্ছেদে এখন যেভাবে আছে যে দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, তাহলে সদস্যপদ থাকে না। সেখানে আমরাই প্রথম প্রস্তাব করেছি যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত। এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি, জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি। এগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দিবেন, ভোট দিতে পারবেন। দুপুরের পরে আলোচনা হয় সংসদের ধরন এবং নারীদের আসন ইস্যুতে। এ সময় বামজোট সহ বেশ কয়েকটি দলের মধ্যে ঐক্যমত না হলেও কমিশনের পক্ষে লিখিত আকারে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে দলগুলোর ঐক্যমত হয়েছে এমন লিখিত বক্তব্যের বিরোধিতা করেন। এ সময় দলগুলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের গঠনতন্ত্রের ওপর আলোচনা করার প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেন এবং আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন। দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় ঐক্যমত্য বলা হয়েছে, সেখানে গণফোরাম ঐক্যমত্য না এবং এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার ফলে আমরা বলেছি যে আজকে আমরা এই বিষয়ে কোনো মতামত দিব না। এই অন্তর্বর্তীকালীন সরকার তার এখতিয়ার বহির্ভূত অন্য কাজ যেন না করে। ঐক্যমতের চেষ্টা হচ্ছে, এটা ভালো খবর, কিন্তু করিডোর দেওয়া, বন্দর দেওয়া, এগুলো এখতিয়ার বহির্ভূত কাজ, যা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার
পরিপন্থী। এর আগে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় জামাতে ইসলামী অংশ নিলেও মঙ্গলবার তারা অংশ নেয়নি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন। আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবে। এনসিপির প্রতিনিধিরা মঙ্গলবারের আলোচনায় নানা ইস্যুতে কথা বলেছেন। এখানে প্রায় 24 থেকে 28টি দল ডাকা হচ্ছে, কি পদ্ধতিতে ডাকা হচ্ছে, অর্থাৎ কাদের কতটি সাংগঠনিক কমিটি আছে কিংবা নিবন্ধন আছে কি আছে না, মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। সন্ধ্যায় আলোচনা শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশার কথা জানান। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে দুটো বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলবো, কিন্তু তার সঙ্গে একটু এটাও বলতে হবে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে নীতিগতভাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোনো সময় নির্বাচন কমিশন থেকে ভোটের সময় নিয়ে ঘোষণা আসতে পারে। দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে এই আশা প্রকাশ করে তিনি জাতিকে সবকিছুর জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে হবে, একে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না। রাহুল রায়ের রিপোর্ট। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পরদিন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস পেরেস। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্রীড়া ও কৃষিসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ও নির্বাচন নিয়েও কথা বলেছেন তিনি। কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের সামনের দিকে চলার পর থেকে বিঘ্নিত করা ঠিক হবে না। সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আমির খসরু। সকলের মতামত দেওয়ার অধিকার থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে। আমাদের মধ্যে মত ঐক্য না হলেও, মতভেদ থাকলেও অপরের বক্তব্যের প্রতি আমাকে সম্মান থাকতে হবে। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না। ভালো কিছুর জন্য সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার কথাও বলেছেন বিএনপির এই সিনিয়র নেতা। আমাদের তো ধৈর্য থাকতে হবে, তাই না? একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের যাত্রাটা বাংলাদেশের ভালোই হলো। গলে ম্যাচের শুরুতে বিপর্যয়ে পড়লেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের দুটি অপরাজিত সেঞ্চুরিতে 3 উইকেটে 292 রানের স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করেছে টাইগাররা। শান্ত ও মুশফিক চতুর্থ উইকেটে 247 রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরান দলকে। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। There's the big moment. Najmul Hossain Shanto goes across for the second run, reaches his 100. 500 দিনেরও বেশি এবং 13 ইনিংস বিরতির পর টেস্ট সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। নিজেকে ফিরে পেতে এই সেঞ্চুরি কতটা স্বস্তির তা সেলিব্রেশনই বলে দিচ্ছে। শান্তর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির পর বিকেলের রোদে আরেকবার সেলিব্রেশন করল বাংলাদেশ গ্যালারি। গল মুশফিকের জন্য সবসময়ই স্মরণীয় নিজের প্রথম ডাবল সেঞ্চুরি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইনিংস মুশি খেলেছেন এ মাঠেই। এই টেস্টের প্রথম দিনই পেলেন নিজের ক্যারিয়ারের 12তম 100। চতুর্থ উইকেটে শান্ত মুশফিক খেলেছেন 443টি বল, 247 রানের অবিচ্ছিন্ন জুটি তাদের।
2 সেঞ্চুরি আর বিগ পার্টনারশিপের কারণে শেষ বিকেলটা যতটা আলোকিত, সকালের শুরুর সেশনটা ঠিক ততটাই এলোমেলো ছিল। 45 রানের মধ্যে ফিরে যান 2 ওপেনার এনামুল বিজয়, সাদমান ইসলাম ও অভিজ্ঞ মুমিনুল হক। অ্যাঞ্জেলা ম্যাথিউসের শেষ টেস্ট এটি। সকালে তাই পুরো দল মাঠে নামার সময় গার্ড অব অনার দিল এই অলরাউন্ডারকে। তারা জয় দিয়ে বিদায় জানাতে চায় অ্যাঞ্জিকে। সেখানে মুশফিক ও শান্তরা ভিন্ন কিছুর বার্তা দিয়ে রাখলেন। ক্যাপ্টেন শান্ত 136 আর মুশফিকুর রহিম নট আউট আছেন 105 রানে। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দুঃসময় পার করা বাংলাদেশের ক্রিকেটের ত্রাতা হয়ে দাঁড়ালেন টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। গল টেস্টে তাদের জোড়া সেঞ্চুরি এবং অপরাজিত। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে কৃষি সংবাদ। লাভজনক হওয়ায় গাইবান্ধায় বাড়ছে আম ও লিচুর বাগান। ছোট বড় এসব বাগানে উন্নত নানা জাতের আম ও লিচু উৎপাদন করা হচ্ছে। স্বাদ ভালো হওয়ায় স্থানীয় বাজারে এসব ফলের বেশ চাহিদা রয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ফল চাষে তেমন খ্যাতি না থাকলেও গাইবান্ধায় বাড়ছে উন্নত জাতের আম ও লিচু বাগান। একসময় রাজশাহী ও দিনাজপুরের আম ও লিচু জেলার চাহিদা মেটালেও এখন তা অনেকটাই পূরণ করছে স্থানীয়ভাবে উৎপাদিত আম ও লিচু। বাগান মালিকরা বলছেন এবার লিচুতে কাঙ্ক্ষিত ফলন হয়নি, তবে আমের ভালো ফলন ও বাজার দরে সন্তুষ্ট তারা। 11 বিঘা আম, 2 বিঘা লিচু। আমটা মোটামুটি আছে, মোটামুটি থাকার কারণে আমরা স্প্রে ওষুধ ব্যবহার করার পরেও আম ব্যাপকভাবে হাড়িভাঙা আমটা ঝুরিয়ে যাচ্ছে। খরচ অনুযায়ী আমরা পোষাতে পারতেছি না। স্থানীয় বাগানে অম্রপালি, হিমসাগর ও হাড়িভাঙার মতো আম রয়েছে। বোম্বাই, মাদ্রাজি ও বেদানা সহ উন্নত নানা জাতের লিচু রয়েছে বাগানে। মোটামুটি আম তো বর্তমানে ভালো আছে, তো কিছু কিছু আম আগে পড়ে গেছে, তারপরেও যা আছে মোটামুটি। লিচুগুলো সব ঝরে গেছে, লিচু নাই। সুস্বাদু এসব আম লিচুর চাহিদা রয়েছে স্থানীয় বাজারে। আমাদের জেলার লিচুর ফলন খুবই কম, লিচু ঝরে গেছে, আম বাতাসে দোকানে পড়ে গেছে। সেক্ষেত্রে আমরা লিচু বেচবো 150 টাকা সব, সে লিচু বাগানের থেকে বেশি দামে আমরা কিনে 300 টাকা বেচা লাগে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে উন্নত জাতের আম ও লিচু বাগান করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। আমরা ফল সম্প্রসারণের জন্য কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি, প্রশিক্ষণ প্রদান করছি। এছাড়া প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন ফলের নতুন নতুন জাত এটি সম্প্রসারণের উদ্যোগ আমরা নিয়েছি। আশা করি এই উদ্যোগের ফলে কৃষকরা ফল বাগান করে আরও বেশি লাভবান হবে। গাইবান্ধায় প্রায় 3330 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফল বাগান রয়েছে। এসব বাগানের উৎপাদিত আম ও লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও সরবরাহ করা হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় নোয়াখালীতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশ সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নির্বিচারে বনভূমি উজাড়ে ধ্বংসাত্মক উন্নয়নে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, সেই সাথে বাড়ছে ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বিপর্যস্ত পরিবেশ প্রকৃতিকে আবারও প্রাণবন্ত করতে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার 63টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে 5000 গাছের চারা বিতরণ করা হয়। গাছটি নিয়ে বাড়ির আঙ্গিনায় রোপণ করব। আমাদেরকে অনেকগুলা গাছে দিয়েছে, ফল জাতীয় গাছ এবং উদ্ভিদ জাতীয় গাছ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। এই হারে গাছ কাটি, এই হারে যদি গাছ রোপণ করি তাহলে প্রাকৃতিক দুর্যোগগুলোর মোকাবিলা করতে পারবো। যেমনিভাবে পরিবেশ রক্ষা করে, অক্সিজেনের ক্ষেত্রে সহযোগিতা করে। আমাদের বেগমগঞ্জ চৌমুহনীবাসী সকলকে এইভাবে এক একজন 2, 4, 5টা করে গাছ যার যার জায়গাতে লাগাবেন। সবুজ শ্যামল দেশ গড়তে শুধু বৃক্ষরোপণই নয়, পরিচর্যায়ও গুরুত্বারোপ করেন বিশিষ্টজনেরা। গাছ যদি না থাকে তাহলে এই পরিবেশটা
সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে এর গুরুত্ব আরো বেড়ে গেছে। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে। আমরা চাই এই কার্বন ক্যাপচার করা হোক এবং এই গাছগুলো কার্বন ক্যাপচার করে অক্সিজেন ছাড়ুক, বাতাস নির্মল হোক, মানুষ যেন এই পার্কে এসে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করা জরুরি মনে করেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে ট্রাম্পের পরিকল্পনা। ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানলেও এখনই হত্যা নয় মন্তব্য। ইরানে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার, দেশে ফিরতে চাইলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবিধানের 70 অনুচ্ছেদে আস্থা ভোট অর্থ বিল ছাড়া নিজ দলের বিপক্ষে এমপিদের ভোট দেওয়ায় ঐকমত্য। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা। লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে বিএনপির আহ্বান, রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি সম্মান রাখার তাগিদ। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন আসরে বাংলাদেশের লড়াকু শুরু। গল টেস্টের প্রথম দিন শান্ত ও মুশফিকের সেঞ্চুরি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।